নতুন দেশ গড়ার প্রত্যাশায় এবার নববর্ষের আনন্দ শোভাযাত্রা, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানালো পুলিশ। চারুকলায় মোটিফে আগুন দেয়া এক শিক্ষার্থী শনাক্ত, শোভাযাত্রায় থাকছে ফ্যাসিবাদের ৮০টি মুখাকৃতি। মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন আইন উপদেষ্টা। শিল্প খাতে নতুন সংযোগে গ্যাসের দাম বাড়ল ৩৩ ভাগ, ব্যবসায় বৈষম্যের আশঙ্কা উদ্যোক্তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। ফ্যাসিবাদের বিদায়ের পর নতুন দেশ গড়ার প্রত্যাশায় হবে এবারে নববর্ষের আনন্দ শোভাযাত্রা। চারুকলার সামনে থেকে শুরু হবে কাল সকাল ৯টায়। সব প্রস্তুতি প্রায় শেষ। মূল মোটিভ স্বৈরাচারের প্রতিকৃতি পুড়িয়ে দেয় নতুন করে গড়া হচ্ছে সেটিও। এছাড়া এবার শোভাযাত্রায় থাকছে ফ্যাসিবাদের আরও অন্তত ৮০টি মুখাকৃতি। এদিকে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন শিক্ষার্থীরা। জল পরি জলে নাইসা গান শুনাই রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো। রাত পোহালেই নতুন বছরের সূর্যোদয়, পুরনোকে বিদায় দিয়ে নতুন শুরুর প্রত্যাশায় হবে আনন্দ শোভাযাত্রা। প্রত্যাশা, সমস্ত জড়তা, যত জড়া আছে, গ্লানি আছে, সবকিছু ধুয়ে মুছে যাক। ফেস্টিভাল পরবর্তী প্রথম বাংলা নববর্ষ এবং এটা একই সাথে আমাদের আনন্দের। পুরাতন বছরে যেসব খারাপ ছিল সেগুলো পুরাতন বছরেই থাকুক। অনেক সুন্দর লাগতেছে, দেখলাম অ্যাকচুয়ালি কালার অনেক ভাইব্রেন্ট কালার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে শেষ মুহূর্তের তুমুল ব্যস্ততা। অনেকগুলো কাজ বাকি আছে, হয়তো আজকে সারা রাত চলতে থাকবে, তো ব্যস্তময় সময় যাচ্ছে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য। এরই অংশ হিসেবে তৈরি করা হয় স্বৈরাচারের মুখাকৃতি। তবে সেই প্রতিকৃতি পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। তবে দমে যাননি চারুকলার শিক্ষার্থী ও শিল্পীরা। দিনরাত খেটে আবারও গড়ছেন সেই মুখাবয়ব। প্রতীকী ভাস্কর্য যেটা, এটা আমরা আগামীকাল সকাল পর্যন্ত এটা ইনশাল্লাহ আশা করতেছি এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা দেশকে ভালোবাসবো, মানবতাকে ভালোবাসবো এবং আর কোনো ধরনের জন্য ফ্যাসিস্ট বা স্বৈরাচার সরকার এভাবে কোনো ধরনের সুযোগ না নিতে পারে। শোভাযাত্রার অন্যান্য মোটিফের মধ্যে আরও ঠাঁই পেয়েছে ফ্যাসিবাদের ৮০টি মুখাকৃতি ও ৩৬ জুলাই। এছাড়া রয়েছে শান্তির পায়রা, কাঠের বাঘ, ২০০ বাঘের মাথা। অংশ নিচ্ছেন ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরাও। আমাদের আকাঙ্ক্ষা কিন্তু এক, যে বাংলাদেশে আগামী দিনে আর কোনো ফ্যাসিবাদী এই চেহারা, ফ্যাসিবাদী যে রূপ, এই বৈষম্য যেন না আসে। চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবারও চারুকলায় গিয়ে শেষ হবে শোভাযাত্রা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়ায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম রাকিব। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন। রাকিব বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। গত শনিবার ভোর ৪টার দিকে চারুকলা ইনস্টিটিউটে নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফ দুটি আগুনে পুড়ে যায়। এর মধ্যে শান্তির পায়রা মোটিফটি আংশিক পুড়লেও পুরোপুরি ধ্বংস হয় ফ্যাসিবাদের মুখাকৃতি। এ ঘটনার সিসি ক্যামেরায় ফুটেজ গণমাধ্যমে প্রকাশ হয়। ওই ফুটেজ বিশ্লেষণ করে রাকিবকে শনাক্ত করা হয়েছে। এবারের বর্ষবরণের আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়েছেন ডিএমপি কমিশনার। রাজধানীতে মাঠে থাকবে 18,000 পুলিশ, র্যাব ও সেনা সদস্য। এছাড়া চারুকলায় মোটিফে আগুন দেয়ায় জড়িতদের আনন্দ শোভাযাত্রার আগেই গ্রেপ্তার করা হবে জানান ডিএমপি প্রধান। আর বর্ষবরণ ঘিরে কোনো ধরনের অপপ্রচার ঠেকাতে
সাইবার নজরদারি বাড়ানো হয়েছে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। রমনার বটমূলে চলছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান, হঠাৎ বোমা হামলা। এমন সম্ভাব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। সেটি যাচাই করতেই রোববার সকালে ডিএমপির সিটিটিসির এমন মহড়া। হামলাকারীদের গ্রেপ্তার, নিরাপত্তা তল্লাশি সহ নানা পরিস্থিতির মহড়া করেন সদস্যরা। পরে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে জানান, এবারের উদযাপনের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। আনন্দ শোভাযাত্রায় মাঝপথে কেউ যোগ দিতে পারবে না। ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল, ড্র্যাগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। রমনা পার্ক, শরৎদি উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট 21টি স্থানে ব্যারিকেড থাকবে। বর্ষবরণের অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আহ্বান ডিএমপির। পাশাপাশি সবাইকে বিশেষ নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ সংস্থার। এদিকে রমনা এলাকার নিরাপত্তা নিশ্চিতে মাঠে নামে র্যাবের ডগ স্কোয়াড। দেশজুড়ে বর্ষবরণ ঘিরে কয়েক স্তরে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং জনপ্রতিনিধি, আপামর জনগণ সবার সাথে আমরা সমন্বয় রেখে এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। রমনা পার্কে ইতিমধ্যে বসেছে সিসি ক্যামেরা। ওয়াচ টাওয়ার থেকেও চলছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। ভোরের আলো ফোটার সাথে ভৈরবীতে রাগালাপ দিয়ে রমনা বটমূলে শুরু হবে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ। এবারের বার্তা, আমার মুক্তি আলোয় আলোয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ বিভিন্ন স্থানে চলছে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ প্রস্তুতির নানা আয়োজন। সকাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে 2 দিনের আয়োজন। রয়েছে সঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। সকালে বাউল গান এবং ঐতিহ্যবাহী বাংলা গান পরিবেশন করেন শিল্পীরা। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে ঢাকঢোল সহ লাঠি খেলার পরিবেশনাও। এছাড়াও বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে কনসার্টেও সন্ধ্যায় থাকছে ড্রোন শো। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার ভোরে রমনার বটমূলে থাকছে ছায়ানটের সাংস্কৃতিক পরিবেশনা। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে শুরু হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। দেশের নানা মত, ধর্ম, রাজনীতির সবাই এক পরিবারের সদস্য। সবাইকে নিজেদের রীতি অনুযায়ী বৈশাখ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা যা করা দরকার সেনাবাহিনী সবই করবে। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ আয়োজন। সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন অনুষ্ঠানে যোগ দেন ধর্ম উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, সেনা প্রধান সহ বিশিষ্টজনেরা। অন্যের অধিকার কেড়ে নিয়ে আরেকজন সুখী হতে পারে না। এই সম্প্রীতি আমাদের বজায় রাখতে হবে। সেনা প্রধান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সেনাবাহিনী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এ দেশ, এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। পার্বত্য চট্টগ্রাম যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। বক্তব্যের শুরুতেই নিজের আঞ্চলিক ভাষায় বিভিন্ন স্মৃতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তো খুব খুশি হলাম অনারাল্লাহ দেখো ভবিষ্যতে যেন এনকান সুন্দর জিনিস হয়। ওনারা যে কোনো সময় পোয়াশা লইয়া আইতে পারিবেন, দেখতে পারিবেন, বন্ধু বান্ধবরা লইয়া আইতে পারিবেন, এই নিয়ে একখান জায়গা পান। প্রধান উপদেষ্টা বলেন, সবার সম্মিলিত উদ্যোগে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হবে। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য।
আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বিশ্বে শান্তি বিরাজ করুক। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চৈত্র সংক্রান্তি উদযাপন উপলক্ষে চলছে ব্যান্ড শো। সে বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, একটু জানতে চাই যে এই মুহূর্তে কারা পরিবেশন করছেন গান, আর এরপর আর কি কি আয়োজন আসলে সেখানে রাখা হয়েছে? আমি আছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে আসলে চৈত্র সংক্রান্তি উপলক্ষ করে যে ব্যান্ড শোটি আয়োজন করা হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, সেই ব্যান্ড শোতে এখন কিন্তু পারফর্ম করছে অ্যাভয়েড রাফা। তরুণদের বেশ একটি জনপ্রিয় গান, যে আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, সেই গানটি কিন্তু এখন চলছে। আমরা যদি একটু দর্শকদের দেখাই। এখানে কিন্তু বেশ উৎসবের সাথে সবাই এই যে চৈত্র সংক্রান্তি উপভোগ করছেন এবং সকল শ্রেণী পেশার মানুষ। সাজ্জাদ, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছে চারুকলায়। সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, একেবারেই শেষ মুহূর্ত, জানতে চাই যে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি কেমন দেখছেন শেষ মুহূর্তে এসে? জি, আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে এবং যত ধরনের প্রস্তুতি আছে সবকিছু কিন্তু চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী যারা আছেন তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে যেহেতু গত দুদিন আগে যেহেতু এখানে ফ্যাসিবাদের যেই মোটিভ রয়েছে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটি কিন্তু সর্বশেষ আজকে কিন্তু সেটির নির্মাণ কাজ আবারও চলছে এবং আয়োজকরা যেটি বলছেন হয়তো আজকে রাত 12টার মধ্যেই এটির নির্মাণ কাজও তাদের শেষ হবে এবং সেই লক্ষ্যে একাধিক শিক্ষার্থী এবং সাবেক বর্তমান শিক্ষার্থীরা এটি পুনর্নির্মাণে কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 10 থেকে 15 জন কাজ করছে নিরলসভাবে এবং তারা আগের যে মোটিভটি ছিল সেটি দীর্ঘ সময় নিয়ে এবং পরিকল্পনা নিয়ে করা হয়েছিল। এখন যেহেতু সময় কম, অল্প সময়ের মধ্যে কিভাবে নতুন করে এই ফ্যাসিস্টের মোটিভটি তৈরি করা যায় এবং আগামীকাল ঘিরে এই আয়োজনের যেন পূর্ণতা এনে দিতে পারে সেই লক্ষ্যেই সব কাজ এখন পর্যন্ত চলছে এবং 10 থেকে 15 জন শুধু মোটিভ তৈরির কাজে নিয়োজিত আছে। সেই সাথে অন্য যেসব কর্মযজ্ঞগুলো রয়েছে সেই কর্মযজ্ঞগুলো কিন্তু ব্যাপক হারে চলছে এবং বর্ষবরণ ঘিরে অন্য সময়ের মতো যে পায়রা রয়েছে, বাঘ রয়েছে, পালকি রয়েছে, এই ধরনের বিভিন্ন নির্মাণ শৈলী যেগুলো রয়েছে দেশের বাঙালির ঐতিহ্য বহন করে, এমন ঐতিহ্যের ধারক যেসব রয়েছে সেগুলো কিন্তু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়েছিল যেহেতু আগুন দিয়ে বেশ কিছু নির্মাণ
শৈলী পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই তারপরে কিন্তু আসলে শিল্পীরা যারা আছেন তারা এটিকে এক প্রকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এবারের বর্ষবরণটিকে কিভাবে আরও প্রাণবন্ত করা যায় এবং সফল করা যায় সেই লক্ষ্যে তারা মোটামুটি একজোট হয়েছেন এবং সবাই মিলেই এখনকার সর্বশেষ যে প্রস্তুতি, সর্বশেষ যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু সামিল হয়েছেন এবং সর্বশেষ তাদের যে কর্মযজ্ঞ সেগুলো চলছে এবং এরই মধ্যে চারুকলা ঘিরে কিন্তু নানান আয়োজনে প্রদর্শনী চলছে, একদিকে অনুষ্ঠানও কিন্তু চলছে। সাধারণ দর্শক এবং দর্শনার্থীরা উপভোগ করছেন। সবকিছু মিলিয়ে আজকে এখন পর্যন্ত এখন যেটি চলছে শেষ মুহূর্তে যে প্রস্তুতি রয়েছে সেটি কিন্তু চলছে। হয়তো আজ রাত 12টার মধ্যে তাদের এই নির্মাণ কাজ শেষ হবে এবং আগামীকাল বর্ষবরণে সবাই নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছেন এখানকার আয়োজকরা। এই ছিল আমার কাছে চারুকলা ইনস্টিটিউট থেকে সর্বশেষ। নাহিদ এবং সাজ্জাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি বলে জানান আইন উপদেষ্টা। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছে। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $2 বিলিয়ন চুরির পরিকল্পনা করা হয়েছিল। মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে বুধবার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে 1 মাসের আটকাদেশ দেয় আদালত। এ ঘটনায় আলোচনা সমালোচনা হয় নানা মহলে। এরপরই আসে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে দেওয়ার খবর। এছাড়া মেঘনার আটকাদেশ কেন অবৈধ নয় রুল জারি করে হাইকোর্ট। এ পরিস্থিতিতে আইন উপদেষ্টা জানান, মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তবে তাকে আটকের প্রক্রিয়া ঠিক হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে আইন উপদেষ্টার সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর্যালোচনা কমিটির বৈঠক হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বাঁচানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডি, আমরা যতটুকু জেনেছি, সিআইডি যখন আপনার তদন্ত একটা ম্যাচিওর পর্যায়ে চলে গিয়েছিল, তখন এবং তদন্তের আগেও সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। উপদেষ্টা আরও জানান, আওয়ামী লীগ আমলের ৭,১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্প খাতে গ্যাসের দাম গড়ে 33% বাড়ানো হয়েছে। নতুন সংযোগে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 10 টাকা বেড়ে দাঁড়িয়েছে 40 টাকায়। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিইআরসি চেয়ারম্যান। জানানো হয়, ক্যাপটিভ বিদ্যুতে নতুন সংযোগে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে 10 টাকা 25 পয়সা বেড়ে 42 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিদ্যমান গ্রাহকদের ক্ষেত্রে অনুমোদিত লোড পর্যন্ত দর অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য 30 টাকা করে পরিশোধ করছেন। পাশাপাশি ক্যাপটিভ সংযোগে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে প্রতি ঘনমিটারে গুনতে হয় 71 টাকা 75 পয়সা। কিন্তু শিল্পে বাড়তি গ্যাসের যে চাহিদা রয়েছে তা মেটাতে আমদানিকৃত এলএনজিতে খরচ পড়ছে 75 টাকার বেশি। ভর্তুকির এই চাপ কমাতে গত 26 ফেব্রুয়ারি শিল্প গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানির আয়োজন করে বিইআরসি। এই সময় দাম না বাড়ালে বছরের প্রায় 16,000 কোটি টাকার লোকসান হবে বলে জানায় পেট্রোবাংলা। সব পর্যালোচনা শেষে শিল্প খাতের নতুন সংযোগের গ্যাসের দাম 33% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি। 150 ভাগ বৃদ্ধির যে প্রস্তাব, এই প্রস্তাব অনুমোদন করো অথবা চিন্তা করো আসলে কঠিন। যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে তাদের জন্য প্রস্তাবিত যে 150% বৃদ্ধি ছিল তার পরিবর্তে আমরা 33% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে ব্যবসায়ীরা জানান, নতুন নির্ধারিত দরে গ্যাস বিক্রি করা হলে শিল্প খাতে তৈরি হবে বৈষম্য। এমনিতেই কিন্তু ইকোনমি অবস্থা খারাপ, আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, অনেক ডিফল্ট লোন কন্টিনিউয়াস বাড়ছে। এর উপরে যদি আরেকটা মরার উপরে পুরার ঘাড় মতো কিন্তু হয়ে যাবে গ্যাসের দামটা যদি বাড়ে না। শর্টেজ রয়েছে আমাদের আভ্যন্তরীণ গ্যাসের বাইরে এলএনজি এনে সেটাকে আনতে হবে এবং প্রাইসিংটা নিয়ে যে কথাগুলি হচ্ছে সেটা আমাদের কাছে হিসাবটা মিলছে না। কারণ আমরা আন্তর্জাতিক বাজারে দেখতে পাচ্ছি যে
4 বছরের মধ্যে সবচেয়ে কম দাম কিন্তু এখন এনার্জির। অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহারকারী পুরনো শিল্পেও 30 টাকার পরিবর্তে 40 টাকা বিল দিতে হবে। প্রতিশ্রুত গ্রাহকের অনুমোদিত লোডের 50% বেশি ব্যবহারের নতুন দরে গ্যাস বিল দিতে হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে 3টি হাসপাতাল বানাতে চায় চীন। এর মধ্যে উপহারের 1000 শয্যার হাসপাতাল হবে রংপুরে তিস্তা প্রকল্পের আশপাশে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগে কোনো হাসপাতাল হচ্ছে কিনা তা জানাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর চিকিৎসা ভিসা সীমিত করে ভারত। এতে জটিলতায় পড়েন হাজারো রোগী। এরপর থেকে দেশেই আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। রোববার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা জানান, দেশেই বিশ্বমানের হাসপাতাল বানাতে চায় চীন। এজন্য প্রথমে ঢাকার আশপাশে জায়গা খোঁজা হলেও সবশেষ জানানো হয় হাসপাতাল হবে রংপুরে। চায়নার সাথে আমাদের একটা কথাবার্তা চলছে। তারা 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে একটা হাসপাতাল 1000 বেডের একটা হাসপাতাল গিফট করবে। আমরা এটা ঠিক করেছি, রংপুরে এই হাসপাতালটা করব। সেটার জন্য আমরা প্ল্যানিং করছি। আশা করি আমরা এই কাজটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে হাসপাতালের জন্য 12 একর জায়গা প্রয়োজন। নীলফামারীর তিস্তা প্রকল্পের আশপাশে হবে এই অবকাঠামো। তবে চিকিৎসা ব্যয় বা অন্য বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। রংপুর, দিনাজপুর এবং নীলফামারীতে বিভাগীয় কমিশনার এবং আমাদের বিভাগীয় পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিল। তারা 3 দিনের সময় নিয়েছে। মোটামুটি জায়গা তারা দেখেছে। একটা জায়গা নীলফামারীর কাছাকাছি, ওটা মেডিকেলের পরের কাছাকাছি, ওটা প্রায় 16 একরের মতো। ওই রকম জায়গা প্রাথমিকভাবে এইটা সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জুলাই বিপ্লবে আহত 40 জনের মধ্যে বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন 26 জন। এছাড়া আরও 60 জনকে পাঠানো হবে পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন দেশে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।